মধু খুবই স্বাস্থ্য সচেতন সম্পন্ন মেয়ে ছিল আর সে নিজের জীবনে সবকিছুই ডিসিপ্লিন মেনে করতে পছন্দ করত। খাওয়া দাওয়া ঘুমানো সবকিছুই সে রুটিন অনুযায়ী করে থাকত, কারণ মধুর বাবা একজন আর্মি অফিসার ছিল। তাই ছোটবেলা থেকেই মধু শাসন অনুশাসন মেনে বড় হয়। এমনকি তার বাড়ির সকলেই খুবই ডিসিপ্লিন প্রিয় ছিল আর সকলেই খুবই স্বাস্থ্য সচেতন ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত মধুর এমন এক পরিবারে বিয়ে হয় যে পরিবারের লোকেরা নিজেদের জীবনে কোনো ডিসিপ্লিন মানতে পছন্দ করে না আর তারা সকলেই খুবই উচ্ছৃঙ্খল ভাবে জীবন কাটাতে পছন্দ করে। বিয়ের পরের দিনই প্রিয়াঙ্কা সেই নিদর্শন পেয়ে যায়। কালকে খুব সকাল করে আমাকে ঘুম থেকে উঠতে হবে। বাড়িতে যখন থাকতাম তখন তো আমি এমনিতেই ভোর 5টার সময় ঘুম থেকে উঠতাম, তাই আমার ভোরবেলা ওঠার অভ্যাস আছে। কিন্তু তবু আমার কেমন যেন ভয় লাগছে, তাই আজকে আমি অ্যালার্ম দিয়েই ঘুমাবো, কারণ বাই চান্স যদি ঘুম না ভাঙি তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ভোরবেলা উঠে সবার জন্য ব্রেকফাস্ট রেডি করতে হবে, নতুন বউ বলে কথা। এভাবেই প্রিয়াঙ্কা ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ে আর ভোর 5টা বাজতে না বাজতেই সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে চলে যায় আর তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য খুবই স্বাস্থ্যকর খাবার ব্রেকফাস্ট হিসেবে রান্না করবে বলে ঠিক করে। সে তাড়াতাড়ি করে ভেজ স্যান্ডউইচ, ভেজ বার্গার, ডালিয়া, ওটস মিল, কর্নফ্লেক্স, ওটস স্মুদি, চিড়ের পোলাও ইত্যাদি রান্না করে আর সেই সাথে ডিম সিদ্ধও করে। ফলে জুস বানায় এবং বিভিন্ন ফল কেটে রাখে। সব খাবার রেডি হয়ে গেলে সে টেবিলে খাবারগুলো সাজিয়ে তার পরিবারের জন্য অপেক্ষা করতে শুরু করে। আর এভাবেই দেখতে দেখতে 9টা বেজে যায়, কিন্তু কেউ এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠে না। আর এই দেখে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি হচ্ছে আমি কিছুই তো বুঝতে পারছি না। এতটা বেলা হয়ে গেল এখনো পর্যন্ত কেউ ঘুম থেকে উঠছে না কেন? মনে হচ্ছে বিয়ে বাড়িতে সবাই খুব এনজয় করেছে বলে আজকে সকালে কারোরই ঘুম ভাঙছে না। কখন থেকে ব্রেকফাস্ট রেডি করে আমি বসে আছি, সব খাবার ঠান্ডা হয়ে গেছে। এক কাজ করি, আমি সবাইকে ঘুম থেকে ডেকে তুলি। এই বলে মধু তার পরিবারের প্রত্যেকের ঘরে গিয়ে এক এক করে সবাইকে ডাকতে শুরু করে, কিন্তু কেউ কিছুতেই দরজা খুলতে চায় না, কারণ সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। এমনকি মধু তার বর শঙ্করকে ঘুম থেকে ডাকলেও শঙ্করও কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না। এর ফলে মধু প্রচন্ড পরিমাণে অবাক হয় আর এভাবেই দেখতে দেখতে বেলা 11টা বেজে যায়। ফলে প্রিয়াঙ্কার কিছুতেই থাকতে না পেরে সোজা তার শাশুড়ি মায়ের ঘরে চলে যায় আর প্রচন্ড জোরে জোরে দরজায় ধাক্কা দিতে শুরু করে। এর ফলে চন্দ্রিমা দেবী প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে ঘুম থেকে উঠে বলে, কি হলো বৌমা, তুমি এরকম ভাবে আমাদেরকে বিরক্ত করছো কেন? সকাল থেকে দেখছি তুমি বাড়িতে চেঁচামেচি করেই যাচ্ছ। আরে আমাদের তো এখনো ঘুম থেকে ওঠার সময় হয়নি। মানে আপনাদের এখনো ঘুম থেকে ওঠার সময় হয়নি? আমি তো আপনাদের জন্য সকাল 6টার মধ্যে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি। আমি তখন থেকেই খাবার নিয়ে আপনাদের জন্য বসে আছি। আপনারা কখন ব্রেকফাস্ট করবেন বলুন তো? তাড়াতাড়ি চলুন, অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু এবার খেয়ে নিন আপনারা। আরে বাবা, এখন তো সবে মাত্র 11টা বাজে, আমরা এখন ঘুম থেকে উঠি না গো বৌমা। আমরা দুপুর 1টার সময় ঘুম থেকে উঠি। আমাদের সময় হলে আমরা ঠিক উঠে পড়বো আর ঘুম থেকে উঠেই আমরা ব্রেকফাস্ট খাবো। তুমি যাও এখন, আমাদেরকে বিরক্ত করো না। এখনো বেশ কয়েক ঘন্টা সময় আছে, আমাদেরকে ঘুমাতে দাও। এই বলে চন্দ্রিমা দেবী দরজা বন্ধ করে দেয় এবং আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু শাশুড়ি মায়ের কথা শুনে নতুন বৌমা মধু কিছুই বুঝে উঠতে পারে না। একি, আমি তো পাগলের পরিবারে এসে পড়েছি। শাশুড়ি মা ঘুমের ঘরে কি সব বলে চলে গেল। বলছে নাকি দুপুর 1টার সময় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খাবে। এটা আবার কখনো হতে পারে? আমার মনে হচ্ছে আজকে আমি সকালের খাবারগুলো বেকার বেকার রান্না করলাম। এখন তো দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেল, আর দুপুরবেলা নিশ্চয়ই কেউ স্যান্ডউইচ কিংবা চিড়ের পোলাও খাবে না। আমি বরং এই খাবারগুলো বাইরের কাউকে দিয়ে আসি আর দুপুরের খাবারটা রান্না করে ফেলি। এই বলে মধু সেই ব্রেকফাস্টে রান্না করা খাবারগুলো বাইরের এক ভিক্ষুককে দিয়ে চলে আসে আর তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য গরম গরম মাটন বিরিয়ানি, চিকেন চাপ, ভেটকি মাছের পাতুরি, পায়েস, রসমালাই ইত্যাদি দুপুরের খাবার হিসাবে রান্না করে। আর এভাবেই দেখতে দেখতে দুপুর 1টা বেজে যায়। আর 1টা বাজতে না বাজতেই সবাই ঘুম থেকে উঠে সোজা খাবার টেবিলে চলে আসে। আর এই দেখে মধু সবার জন্য তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে গরম গরম বিরিয়ানি, চিকেন চাপ, ভেটকি মাছের পাতুরি, মিষ্টি, পায়েস ইত্যাদি নিয়ে চলে আসে। কিন্তু সেই খাবারগুলো দেখে সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়।
আরে এসব কি খাবার এনেছো বৌমা? আমাদের ব্রেকফাস্ট কোথায়? আমরা সকালবেলা উঠে ব্রেকফাস্টে বিরিয়ানি খাবো? তুমি ভাবলে কি করে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি যে বললে আমাদের জন্য তুমি ব্রেকফাস্ট রান্না করেছো, তাহলে আমাদেরকে এখন তুমি এই খাবার খেতে দিচ্ছ কেন? কি, আপনারা তো এত বেলা করে ঘুম থেকে উঠেছেন, আমি তো ভাবলাম আপনারা সোজা দুপুর বেলারই খাবার খাবেন। আর আজকে আমি সকালবেলা ব্রেকফাস্টে আপনাদের জন্য স্পেশাল করে খাবার রান্না করেছিলাম ঠিকই, কিন্তু আমি ভাবলাম আপনারা দেরি করে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খাবেন না, তাই তো আমি ব্রেকফাস্টে সব খাবার বাইরের একজন ভিক্ষুককে দিয়ে এসেছি। মানে তুমি আমাদের জন্য ব্রেকফাস্ট রান্না করে সেই খাবার বাইরের ভিক্ষুককে দিয়ে এসেছো? তাহলে এখন আমরা ব্রেকফাস্টে কি খাবো? যাও আমাদের জন্য আবার ব্রেকফাস্ট রান্না করে নিয়ে এসো। কটা বেজে গেছে দেখেছো? আমাদের তো এবার খিদে পাচ্ছে। আমার জন্য গরম গরম আলু পরোটা আর সাথে দুধ দিয়ে মালাইকারি চা বানিয়ে নিয়ে এসো, যাও। আমার জন্য কিন্তু আলুর পরোটা বানাবে না, ডাক্তার আমাকে আলু খেতে বারণ করেছে। তাই তুমি আমার জন্য বরং পনিরের পরোটা বানাবে, কিংবা চিকেন পরোটাও বানাতে পারো, তার সাথে কফি বানাবে। আমার আবার চা খেতে ভালো লাগে না। আর বৌদি, আমি কিন্তু পরোটা খেতে ভালোবাসি না, আমি সকালের ব্রেকফাস্টে কফি খাই, আর তার সাথে নিমকি, প্যাটিস, চানাচুর, বিস্কুট এগুলো খেতেই ভালোবাসি। যাও তুমি তাড়াতাড়ি আমার জন্য গাঢ় দুধ দিয়ে কফি বানিয়ে নিয়ে এসো। এরকম অদ্ভুত কথা শুনি মধু একেবারে আকাশ থেকে পড়ে। আপনারা দুপুর 1টার সময় ব্রেকফাস্ট খাবেন বলছেন? আপনারা যদি এখন 1টার সময় ব্রেকফাস্ট করেন, তাহলে দুপুরের খাবারটা আপনারা কখন খাবেন শুনি? এখন তো ব্রেকফাস্ট করার সময় নয়। আমি যখন বাপের বাড়িতে থাকতাম তখন আমি ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করে নিতাম, আর দুপুর 1টার সময় আমার লাঞ্চও হয়ে যেত। আরে বাবা, আমরা তো প্রত্যেকদিন দুপুর 1টার সময় ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠবো, তারপর তো ব্রেকফাস্ট খাবো। আমাদের সবার দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস, তাই তুমি বেশি না বকে তাড়াতাড়ি করে আমাদের জন্য খাবার নিয়ে এসো, আমাদের কিন্তু খুব ঘুম পাচ্ছে। এই শুনে মধুর প্রচন্ড পরিমাণে রাগ হলেও সে কিছু বলতে পারে না, তাই সে তাড়াতাড়ি করে রান্না করে যায় আর সবার পছন্দ মতো ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে চলে আসে। আর তখন সেই খাবারগুলো সকলেই মজা করে খেতে শুরু করে। আপনারা তো এত দেরি করে ব্রেকফাস্ট করছেন, তাহলে দুপুরের খাবারটা কখন খাবেন আমি তো সেটাই বুঝতে পারছি না। তবে আপনাদের প্রবলেমটা কোথায় আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। আপনারা তো কেউ সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না, তাই জন্যই তো এরকম সমস্যা হচ্ছে। আপনারা তো একটা কাজ করতে পারেন, আপনারা দুপুর 1টার সময় ঘুম থেকে উঠে ডিরেক্ট দুপুরের খাবারটা খেয়ে নিতে পারেন, তাহলে তো সমস্যা মিটে যায়। না হলে আপনাদের তো দুপুরের খাবার খেতে খেতে সেই বিকাল হয়ে যাবে। তুমি বলতে কি চাইছো আমরা তোমার জন্য ব্রেকফাস্ট খাওয়া বন্ধ করে দেব? তুমি জানো না মানুষের শরীরের জন্য ব্রেকফাস্ট কতটা উপকারী? আমরা যদি মিনিমাম 3 বেলা করে খাওয়া দাওয়া না করি, তাহলে তো আমরা দুর্বল হয়ে পড়বো। ব্রেকফাস্ট না খেলে আমরা কিছুতেই আমাদের দিন শুরু করতে পারবো না। আর তোমাকে শুধু শুধু ভোরবেলা উঠে আমাদের জন্য ব্রেকফাস্ট রান্না করতে হবে না তো। আমরা প্রত্যেকদিন এরকম 1টার সময় ব্রেকফাস্ট খাবো, তাই তোমার তো কোনো চাপ নেই। এই বলে সবাই ব্রেকফাস্ট করে নিজের মতো ঘরে চলে যায়, কিন্তু সেদিন মধু কোনো রকম ব্রেকফাস্ট করতে পারে না। আর দেখতে দেখতে এভাবেই কয়েক ঘন্টা কেটে যায়। আর বিকাল 5টার সময় তার শ্বশুরবাড়ির সকলে দুপুরে রান্না করা খাবার অর্থাৎ লাঞ্চ করে নেয়। এমনকি রাত্রিবেলাতেও তারা প্রায় 12টার সময় রাতের ডিনার করে ঘুমাতে চলে যায়। আমি কেমন পাগলের পরিবারে চলে এসেছি, এদের তো খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। না, আমি কিছুতেই এদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারবো না। আমি যদি এদের সঙ্গে দুপুর 1টার সময় ব্রেকফাস্ট করি, তাহলে আমি কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়বো। তাই আমি নিজের মতো খাওয়া দাওয়া করব, আর ওদের জন্য খাবার রান্না করে রেখে দেব। ওদের যখন ইচ্ছা হবে ওরা খাবে। কিন্তু ওদের এরকম দুপুর 1টার সময় ব্রেকফাস্ট করার পেছনে কি কারণ হতে পারে? এরকম ভাবে মধু সারা রাত ধরে তার নতুন শ্বশুরবাড়ির লোকেদেরকে নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে। আর সে কিছুতেই বুঝে উঠতে পারে না তার পরিবারের লোকেরা কেন দুপুর 1টার সময় ঘুম থেকে ওঠে, আর কেনই বা তারা দুপুর 1টার সময় ব্রেকফাস্ট করে। এরকম ভাবেই দেখতে দেখতে ভোর 3টে-4টে বেজে যায়। আর ভোর 4টের সময় মধুর যখন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে, তখন সে রান্নাঘরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পায় তার শ্বশুর মশাই, শাশুড়ি মা এবং ননদ রান্নাঘরে দাঁড়িয়ে নিজেদের জন্য ম্যাগি এবং পাস্তা রান্না করছে। আরে আপনারা এখন কি করছেন? এখন তো প্রায় 3:30-4টে বাজে। আমার মনে হচ্ছে আপনাদের মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এখন এত রাতে আপনারা পাস্তা, ম্যাগি এসব রান্না করছেন কেন? আরে বৌমা, আমাদের খুব খিদে পেয়ে গেছে। আসলে আমাদের প্রত্যেক দিনই তো এই টাইমে খিদে পেয়ে যায়, তাই আমরা কিছু না কিছু বানিয়ে খেয়ে নিই, বুঝলে? কি এত গভীর রাতে আপনাদের খিদে পেয়ে গেল? আপনাদের কি ঘুমাতে ঘুমাতেও খিদে পেয়ে যায়?
আরে না গো বৌদি, আমরা ঘুমালাম কোথায়? আমরা তো এখনো পর্যন্ত কেউ ঘুমাইনি। আসলে তুমি এই বাড়িতে নতুন তো, তাই কিছু বুঝতে পারছো না। আমরা কেউ রাতে ঘুমাই না, মানে রাতে আমাদের কারোরই ঘুম আসতে চায় না। তাই আমরা সারা রাত ধরে ফোন ঘাঁটি কিংবা টিভি দেখি, এভাবেই সময় কাটাই। আর যেহেতু আমরা সারা রাত জেগে থাকি, তাই আমাদের প্রচন্ড খিদে পেয়ে যায়। তাই ভোরবেলা আমরা কিছু খাওয়া দাওয়া করে তবেই ঘুমাতে যাই। আমি এবার বুঝতে পারলাম, আমাকে আর কিছু বলতে হবে না। তোমাদের যুক্তি শুনে আমার মাথাটা এবার খারাপ হয়ে যাবে। ভোরবেলা তোমরা খেয়ে ঘুমাতে চলে যাও, আর দুপুর 1টার সময় তোমরা ঘুম থেকে ওঠো, তারপর ব্রেকফাস্ট করো। কিন্তু তোমরা জানো না তোমরা তোমাদের স্বাস্থ্যের কতটা ক্ষতি করছো। দয়া করে এরকম করো না, টাইম টেবিলে খাওয়া দাওয়া করো, তা না হলে কিন্তু তোমরা সবাই অসুস্থ হয়ে পড়বে। মধুর কথাতে তার পরিবারের কেউ কোনো পাত্তা দেয় না, আর তারা নিজেদের মতো পাস্তা এবং ম্যাগি বানিয়ে খেয়ে আবার ঘুমাতে চলে যায়। পরের দিন তারা আবার দুপুর 1টার সময় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে। এভাবেই কিছুদিন কাটে। আর মাঝে মধ্যেই মধুর পরিবারের লোকেরা অসুস্থ বোধ করলেও তারা কিছুতেই নিজেদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন নিয়ে আসতে চায় না। আর যা দেখে মধুর ভীষণ পরিমাণে খারাপ লাগে। অনেক হয়েছে, আর নয়। এবার আমি আমার শ্বশুরবাড়ির লোকেদেরকে জব্দ করব। এরকম উচ্ছৃঙ্খল পরিবারে আমি কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারবো না। আর আমি নাইবা আমার পরিবারের স্বাস্থ্যের কোনো ক্ষতি হতে দেব। আমাকে এবার কি করতে হবে আমি খুব ভালো করে জানি। এই বলে মধু সেদিন রাত্রিবেলা 9টার সময় সবাইকে রাতের ডিনার করার জন্য ডেকে নিয়ে আসে। আরে বৌদি, এখন তো সবেমাত্র রাত 9টা বাজে, তুমি এখন আমাদেরকে ডিনার করার কথা বলছো? এত তাড়াতাড়ি আমরা কিছুতেই ডিনার করব না। তোমরা যদি এখন ডিনার না করো তাহলে কিন্তু তোমরা আর কোনো খাবার পাবে না, কারণ আজকে থেকে আমি রান্নাঘরে তালা দিয়ে তারপরেই ঘুমাবো। আর তোমরা যদি এখন রাতে ডিনার না করো তাহলে কিন্তু তোমরা আজকে আর কোনো খাবার পাবে না। তাই ভালোই এখন খাবারগুলো খেয়ে নাও, তাহলে আমি এই খাবারগুলো ডাস্টবিনে ফেলে দেব। আর তারপর যখন রাত 12টার সময় তোমাদের ডিনার করার সময় হবে তখন তোমরা নিজেরা রান্না করে খেয়ে নেবে। আবার পরের দিন দুপুর 1টার সময়ও কিন্তু নিজেদের ব্রেকফাস্ট নিজেরাই রান্না করে খাবে। আমি তোমাদের জন্য আর কোনো রকম খাবার রান্না করতে পারবো না। মধুর কথা শুনে সকলে বাধ্য হয়ে রাত 9টার মধ্যে ডিনার করে নেয়। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেলে যে যার মতো ঘুমাতে চলে যায়। আর মধু রান্নাঘরে তালা দিয়ে ঘুমাতে চলে যায়। কিন্তু সেদিন কেউ বেশি রাত পর্যন্ত জেগে থাকতে পারে না। সবাই তাড়াতাড়ি ডিনার করে নেওয়ায় খুব তাড়াতাড়ি সবার ঘুম চলে আসে। আর পরের দিন সকাল হতে না হতেই তাদের সবার ঘুম ভেঙে যায়। আর সকালবেলাতে তাদের সবারই খিদে পেয়ে যায়। তাই তারা চাইলেও আর বেশিক্ষণ ঘুমিয়ে থাকতে পারে না। তাই এক এক করে বাড়ির সকলেই সকাল 9টার মধ্যে ব্রেকফাস্ট খেতে চলে আসে। বৌদি, তোমার কি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে? আসলে আমার না প্রচন্ড খিদে পেয়েছে, তুমি আমাকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট খেতে দাও। কালকে সেই রাত 9টার সময় খেয়েছি, আমার প্রচুর খিদে পেয়ে গেছে। হ্যাঁ গো বৌমা, আমারও খুব খিদে পাচ্ছিল, সেই জন্য আমি কিছুতেই আর বেশিক্ষণ শুয়ে থাকতে পারলাম না। তুমি তাড়াতাড়ি আমাদেরকে খেতে দাও, আমাদের খুব খিদে পেয়েছে। সেই বেলা 1টা পর্যন্ত অপেক্ষা করা কিছুতেই সম্ভব নয়। এই শুনে মধু খুবই খুশি হয় আর তার পরিবারকে তখনই ব্রেকফাস্ট খেতে দেয়। সেদিন যেহেতু সকলেই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে তাই দুপুরের খাবারও তারা সময় মতো খেতে পারে। আবার রাত্রিবেলাতেও মধু 9টার মধ্যে তার পরিবারের সবাইকে খাবার খাইয়ে দেয়। এভাবেই কয়েকদিনের মধ্যে মধুর পরিবারের সকলেই সময় মতো খাওয়া দাওয়া করতে অভ্যস্ত হয়ে পড়ে। আর সময় মতো খাওয়া দাওয়া করার ফলে সকলেই নিজেদের শরীরে পরিবর্তন দেখতে পায়। তাদের কারোরই এখন শরীর খারাপ করে না, তারা নিজেদেরকে খুবই শক্ত সামর্থ্য বলে মনে করতে শুরু করে। আর এভাবেই শুধুমাত্র মধুর জন্যই তার শ্বশুরবাড়ির পরিবার দুপুর 1টার সময় ব্রেকফাস্ট খাওয়ার বদ অভ্যাস পরিত্যাগ করতে সক্ষম হয়। আর তোমাকে কি বলবো মা, আমার বড় যা তিলোত্তমার জ্বালাই আমি তো আর সংসার করতেই পারছি না। আগে বুঝতে পারিনি যে আমার এরকম অবস্থা হবে। প্রত্যেক দিন সংসারে কোনো না কোনো অশান্তি হলেই বড় যা নিজের বাপের বাড়িতে চলে যায় আর সংসারের দায়িত্ব এসে পড়ে আমার ঘাড়ে। আর যাবেই না বা কেন, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি পাশাপাশি, তাই তো উনি একেবারে হাতির 5 পা দেখেছেন। ইস, আমার যদি বাপের বাড়ি এরকম শ্বশুর বাড়ির পাশে হতো তাহলে আমিও যখন তখন বাপের বাড়িতে যেতে পারতাম। তাই নাকি? তাহলে তো তোর বড় জায়ের কপাল বেশ ভালোই, শ্বশুর বাড়ি থেকে 1 পা বাড়ালেই বাপের বাড়িতে চলে যায় আর তোকে জ্বালিয়ে পুড়িয়ে মারে, তাই তো? তোকে তো কতবার বলেছি বেশি কাজ করার কোনো দরকার নেই, তোর শাশুড়ি মা তো এবার তোর উপর পেয়ে বসেছে। ছাড়ো তো এসব কথা, বলে কোনো লাভ নেই। যাই জামা কাপড়গুলো কেচে ফেলি, কারণ আমার মহারানী বড় যা সকালবেলা ঘুম থেকে উঠেই বাপের বাড়িতে যাবে বলে রব তুলেছে। আরে বোকা, তুই এখন নিজের হাতে জামা কাপড় কাচতে যাবি কেন? তোকে তো আমি আর তোর বাবা বিয়ের সময় ওয়াশিং মেশিন দিয়েছি। জামা কাপড়গুলো সার্ফ দিয়ে ওয়াশিং মেশিনে ফেলে দে, তাহলেই দেখবি তাড়াতাড়ি কাঁচা হয়ে যাবে।
সে আর বলতে, তুমি কি ভেবেছো এখন আমি হাত দিয়ে জামা কাপড় ঘষে ঘষে কাচতে যাব? আমারও তো শখ নেই, ঠিক আছে? আমি ফোন রাখছি, রাত্রিবেলা আবার সংসারের আপডেট দেওয়ার জন্য তোমাকে ফোন করব। তুমি এবার ফোন রাখো। এভাবেই দিশা তার মায়ের সঙ্গে নিজের বড় জাকে নিয়ে সমালোচনা করার পর ফোন রেখে দেয়। আর সে জামা কাপড় নিয়ে ওয়াশিং মেশিনে কাচতে যাবে, তখনই হঠাৎ করে দেখে ওয়াশিং মেশিন কিছুতেই চলছে না। এই দেখে দিশা খুবই ভয় পেয়ে যায়। আর তখন বাড়িতে এক পাহাড় সমান জামা কাপড় জমে থাকে। আর এমন সময় দিশা তার বড় যা তিলোত্তমাকে ডেকে পাঠায়। দিদি, আমি কিন্তু এখন এত পাহাড় সমান জামা কাপড় কাচতে পারবো না। আর এর মধ্যে তোমার শাড়ির পরিমাণ বেশি আছে, তাই তুমি তোমার শাড়িগুলোকে আলাদা করে কেচে নাও, আর আমি আমার ভাগের জামা কাপড় কেচে নিচ্ছি। এমনিতেই ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে, আমার পক্ষে এত জামা কাপড় একা একা কাচা আর সম্ভব হবে না। কি, আমি এই গরমের মধ্যে এখন জামা কাপড় কাচবো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শোনো দিশা, আমার মায়ের শরীরটা ভালো নেই, তাই আমি এখন বাপের বাড়িতে যাব আজকের জন্য, তাই তুমি জামা কাপড় কেচে নাও, কেমন? তুমি এরকম কাজের নাম শুনেই নিজের বাপের বাড়িতে পালাও কেন বলো তো? এখন সারাদিন মায়ের শরীর খারাপের নাম করে বাপের বাড়িতে গিয়ে বসে থাকবে আর ভালো মন্দ গিলবে, তারপর রাত্রিবেলা হলে শ্বশুর বাড়িতে এসে গিলবে, তাও আবার আমার রান্না করা খাবার, তাই তো? আমি কিন্তু আজকে আর কোনো কাজ করতে পারবো না, আগেই বলে দিলাম। এই কথা বলতে না বলতেই দিশার বড় যা একেবারে রেগে বোম হয়ে যায় এবং তিলোত্তমা তখনই তার ছোট জায়ের সঙ্গে ঝামেলা শুরু করে দেয়। তাদের শাশুড়ি মা সকালবেলা এরকম ঝামেলা মোটেই পছন্দ করতে পারে না, কিন্তু তাদের শাশুড়ি মা কমলা দেবী চাইলেও সেই ঝামেলা থামাতেও পারে না। তোমরা এরকম সকালবেলা উঠে ঝগড়া করে সারা বাড়ি মাথায় করো না, তোমাদের ঝামেলা শুনলে আমার প্রেসার বেড়ে যায়। আর তিলোত্তমা, দিশা তো ঠিক কথাই বলেছে, তুমি এরকম কথাই কথাই বাপের বাড়িতে চলে যাচ্ছ কেন? একটু ঘরের কাজও তো করো। এরকম পাশেই বাপের বাড়ি বলে তুমি যে সবসময় তার সুযোগ নেবে, এটা কিন্তু ঠিক নয়। আপনি আমাকে এরকম ভাবে কথা শোনালেন, আর আমি যে কালকে রাত্রিবেলা আপনাদেরকে রান্না করে খাওয়ালাম তার কোনো দাম নেই বলুন? ছোটর কথা শুনে আমার কিন্তু খুব খারাপ লাগলো, আর সেই জন্যই আমি এখন আমার বাপের বাড়িতে যাব। এই বলে তিলোত্তমা ভীষণ নাটক করতে শুরু করে দেয়। আর তার এরকম নাকি কান্না দেখে দিশা হাসতে শুরু করে। আর তখনই তিলোত্তমার মা সৃজিতা দেবী তাকে পাশের বাড়ি থেকে ডাক দেয়। কিরে তিলোত্তমা, তোকে যে সকালবেলা বললাম আজকে বাড়ি থেকে একটু ঘুরে যেতে, আমার শরীরটা ভালো নেই, এখনো পর্যন্ত তুই আসিসনি কেন মা? তাড়াতাড়ি চলে আয়, আমার কিন্তু ভালো লাগছে না। হ্যাঁ মা, আমি 1 মিনিটের মধ্যেই চলে আসছি, তুমি একটু অপেক্ষা করো। আর তোমাকে কোনো কাজ করতে হবে না, আমি বাড়ি গিয়ে সব কাজ করে দেব। এই বলে তিলোত্তমা শ্বশুর বাড়ির দরজা খুলে পাশের বাড়িতে অর্থাৎ তার বাপের বাড়িতে চলে যায়। আর বাপের বাড়িতে গিয়ে সে নিজের মায়ের সঙ্গে ছোট জায়ের নামে এবং শাশুড়ি মায়ের নামে একেবারে নিন্দা চুরি নিয়ে বসে। সৃজিতা দেবী ততক্ষণে তার মেয়ের জন্য গরম গরম চিকেন পকোড়া ভেজে নিয়ে আসে। আমি তো ইচ্ছে করে শরীর খারাপের নাটক করে তোকে ডেকে নিয়েছি, কারণ তোদের বাড়িতে যে ঝামেলা হচ্ছে সেটা আমার কান পর্যন্ত পৌঁছে গেছে, তাই আমি তোকে ডাক দিলাম। না হলে তোর ছোট জাত তোকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলবে, আর তোর ওই বুড়ি শাশুড়ি মাও তো কম নয়। আরে মা, আমি জানি তো তুমি আমার মা, তুমি কতটা চালাক, তোমাকে আমি চিনবো না? আর ভাগ্যিস আমি ওই বাড়ির বড় ছেলেকে ছোটবেলা থেকে ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছি, না হলে এরকম শ্বশুর বাড়ির পাশে বাপের বাড়ির সুখ তো ভোগ করতে পারতাম না। আর আমিও কিন্তু সেরকম কথাই কথাই তোমার শরীর খারাপ বলে দিই, যাতে বাড়িতে এসে পড়ে থাকতে পারি। হ্যাঁ, এখন আর সারা বেলা শ্বশুর বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই, খাওয়া দাওয়া করার সময় হবে তখন শ্বশুর বাড়িতে গিয়ে উঠবি, তাহলে আর তোকে সারাদিন কাজ করতে হবে না, আর আমি আর তুই সারাদিন আরাম করে খাওয়া দাওয়া করব, গল্প করব। এই বলে তারা মা মেয়ে দুজনে রান্নাঘরে গিয়ে গরম গরম কষা খাসির মাংস এবং ভাত রান্না করে। আর সেই রান্নার গন্ধ দিশার নাক পর্যন্ত গিয়ে পৌঁছায়, কারণ তাদের দুই বাড়ির রান্নাঘর একেবারে পাশাপাশি ছিল। কিন্তু তারা দুই যায় একে অপরকে দেখতে না পেলেও দিশা ভালো মতো রান্নার গন্ধ পেয়ে বুঝতে পেরে যায় সেখানে কি রান্না করা হচ্ছে। কি মিথ্যাবাদী, আমাকে বলে গেল নাকি ওনার মায়ের শরীর খারাপ, আর এখন গরম গরম খাসির মাংস রান্না করছে। আমি তো এখান থেকে গন্ধ পাচ্ছি। যার মায়ের শরীর খারাপ তারা কখনো আবার খাসির মাংস খেতে পারে? অসভ্য মেয়ে ছেলে একটা। দিশা বাধ্য হয়ে শ্বশুর বাড়িতে সারাদিন কাজ করে, রান্না বান্না করে এবং জামা কাপড় কাচে, এমনকি ঘর বাড়িও পরিষ্কার করে। অন্যদিকে তার বড় যা বাপের বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে এসিতে বসে খাসির মাংস এবং ভাত খায় আর অনেক অনেক আরাম করে। আর এটাই ছিল দিশার বড় জায়ের শ্বশুর বাড়ির পাশে বাপের বাড়ি থাকার সুবিধা, যা তিলোত্তমা একেবারে কড়াই গন্ডাই উসুল করে নেয়। সন্ধ্যা হতে না হতেই তিলোত্তমার স্বামী সুজয় তাকে ফোন করে। কি গো, অফিস থেকে এসে তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি কি আবার বাপের বাড়িতে চলে গেলে নাকি? আর এদিকে তো তোমার ছোট যা বেশ ভালো করে কষিয়ে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করছে। তুমি রাত্রেবেলা বাড়িতে এসে খাবার খাবে তো নাকি নাকি তোমার বাপের বাড়ি থেকে খেয়ে আসবে? দিশা যেহেতু খুব ভালো ফ্রাইড রাইস এবং চিলি চিকেন রান্না করে, তাই সেই লোভ তিলোত্তমা আর সামলে রাখতে পারে না।
এই তো আমি এক্ষুনি আসছি। তারপর বাড়ি গিয়ে রসিয়ে কষিয়ে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো। এই বলে তিলোত্তমা ফোন রেখে দেয় আর সে বাপের বাড়ি থেকে চা খেয়ে বাড়ির পাশে শ্বশুর বাড়িতে যাবে বলে বাড়ি থেকে বেরোতে যাবে। সেই সময় তার মা তাকে টিফিন কারি করে চিলি চিকেন এবং ফ্রাইড রাইস পাঠানোর জন্য আবদার করে। আরে মা, তুমি চাপ নিও না তো, তুমি তোমার ঘরের জানালায় আসবে, আমি ওখান থেকে ব্যাগ ঝুলিয়ে আমার জানালা দিয়ে তোমাকে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের বাটি পাঠিয়ে দেবো। তাহলে কেউ দেখতেও পাবে না, আর তোমাকে রাত্রিবেলা শুধু শুধু কোনো রান্না করতে হবে না। ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে ঘুমিয়ে পড়বে, কেমন? এই শুনে সৃজিতা দেবী ভীষণ পরিমাণে খুশি হয় আর তিলোত্তমা তখনই তার শ্বশুর বাড়িতে চলে যায়। ওহ দিশা, আর বলো না, মায়ের যা শরীর খারাপ, মায়ের পেছনে খাটতে খাটতে একেবারে আমার জীবনটা কয়লা হয়ে গেল জানো। যাক, রাত্রিবেলা কি রান্না করেছো বলো, খুব খিদে পেয়েছে, খেতে দাও। হ্যাঁ দিদি, বুঝতেই তো পারছি, তোমার বাপের বাড়ির রান্নাঘর থেকে ভালোই কিন্তু খাসির মাংসের গন্ধ দুপুরবেলা আসছিল, আর সেই গন্ধ শুকিয়ে আমরা বুঝে গেছি তোমাকে তোমার বাপের বাড়িতে গিয়ে অনেক খাটতে হয়েছে। ইস সোনা গো, খুব কষ্ট হয়েছে বলো। এসো এবার খেয়ে নাও। আমি তো ভাবলাম তুমি রাত্রিবেলা তোমার বাপের বাড়ি থেকে আমাদের জন্য খাসির মাংস নিয়ে আসবে। যাই হোক, এখন আর কথা বাড়িয়ে তো কোনো লাভ নেই। এই শুনে তিলোত্তমা ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় আর তার বদমাইশি যে দিশা ধরে ফেলেছে সেটা বুঝতে তিলোত্তমার বেশিক্ষণ সময় লাগে না। তখন তিলোত্তমা খাবার খেতে বসলে দেখে যে তার পাতে এক থালা জল ভাত এবং একটা কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছে। কোথায় তিলোত্তমা মনে মনে আশা করেছিল সে রাত্রিবেলা আরাম করে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন খাবে, সেই জায়গায় তাকে জল ভাত এবং পেঁয়াজ খেতে দেওয়া হয়েছে। আর এই দেখে তিলোত্তমা খুবই রেগে যায়। একই দিশা, সুজয় বলল যে তুমি চিলি চিকেন আর ফ্রাইড রাইস রান্না করেছো, তাহলে সেই চিলি চিকেন আর ফ্রাইড রাইস কোথায়? আমার জন্য রাখোনি? তুমি কিন্তু এটা একদমই ঠিক করলে না দিশা। আরে দিদি, তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমার জন্য চিলি চিকেন আর ফ্রাইড রাইস তো রেখেছিলাম, কিন্তু খাওয়ার সময় না আমাদের কম পড়েছিল, আর তুমি যেহেতু দুপুরবেলা খাসির মাংস খেয়ে এসেছো আমি সেটা জানতে পেরেছি, তাই তোমার জন্য চিলি চিকেন আর ফ্রাইড রাইস রাখলাম না, আমরাই সব খেয়ে নিয়েছি। তবে তোমার জন্য জল ভাত রেখে দিয়েছি, তোমাকে যাতে রাত্রিবেলা না খেয়ে ঘুমাতে হয় সেই জন্য। এভাবেই দিশা তার বড় জায়ের উপর বদলা নিয়ে নিজের ঘরে চলে যায় আর তিলোত্তমা প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর সে যেহেতু মিথ্যা কথা বলে বাপের বাড়িতে পালিয়েছিল, তাই সে তার ছোট জায়ের মুখে কোনো কথাও বলতে পারে না, তাই তাকে কাঁচা পেঁয়াজ দিয়ে জল ভাত খেয়ে নিতে হয়। এভাবেই কিছুদিন কাটে আর প্রত্যেক দিনই তিলোত্তমা কোনো না কোনো অজুহাতে তার বাপের বাড়িতে গিয়ে আরাম করে। একদিন, কিরে তিলোত্তমা, কোথায় গেলি? এই দেখ, তোর বাবা তোর জন্য বাজার থেকে বড় বড় পাবদা মাছ নিয়ে এসেছিল, সেই জন্য আমি বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছি, তাই তোকে আমি পাবদা মাছের ঝোল আর ভাত দিতে আসলাম। দুপুরবেলা কিন্তু খাবারটা খেয়ে নিবি, কেমন? ওহ মা, আমার আজকে ভীষণ পরিমাণে পাবদা মাছ খাওয়ার ইচ্ছে করছিল, আর তুমি যে আমার মনের কথাটা বুঝতে পেরেছো এটা দেখে আমার খুব ভালো লাগছে। এই শুনে তিলোত্তমার মা তাকে পাবদা মাছের ঝোলের বাটি ধরিয়ে দিয়ে সোফার উপর বসে পড়ে আর সোফায় বসে বসে কমলা দেবীর সঙ্গে গল্প করতে শুরু করে দেয়। তখন দিশা তাদের জন্য চা করে নিয়ে আসে, এমনকি চায়ের সঙ্গে তাদের খাওয়ার জন্য মুড়ি মাখা পর্যন্ত করে দেয়। সত্যি দিদি, আমার মেয়ে ভাগ্য করে শ্বশুর বাড়ি পেয়েছে, শ্বশুর বাড়িতে আপনার আদরও পাচ্ছে আর পাশের বাড়িতে আমার আদরও পাচ্ছে, আর আমি সব সময় জানালা দিয়ে আমার মেয়েকে দেখতে পাই, এর থেকে বড় পাওনা মায়ের জন্য আর কি হতে পারে বলুন? এই বলে সৃজিতা দেবী ঘন্টার পর ঘন্টা গল্প করে সেখান থেকে চলে যায়। আর দুপুরবেলা খেতে বসার সময় তিলোত্তমা মাছের পাত্র খুলে দেখে তাতে শুধুমাত্র তার মতো খাওয়ার জন্য একটা মাছই রাখা আছে, আর তার শ্বশুর বাড়ির কারোর জন্য তার মা কোনো মাছ পাঠায়নি। কিন্তু তাতেও তিলোত্তমার কিছু যায় আসে না, সে একাই পুরো পাবদা মাছের ঝোল খেয়ে নেয়। যেমন স্বার্থপর মেয়ে তেমন স্বার্থপর মা, সারা বেলা আমাদের বাড়িতে এসে ওই বুড়ি মহিলা গল্প করলো, ওদিকে আমি চা করে খাওয়ালাম, মুড়ি মাখা করে খাওয়ালাম, আর আমাদের জন্য একটাও মাছ পাঠায়নি, শুধুমাত্র নিজের মেয়ের জন্যই মাছ পাঠিয়েছে। হে ঈশ্বর, এই মা আর মেয়ে ঝামেলা থেকে আমাকে মুক্তি দাও। দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে। একদিন তিলোত্তমা শ্বশুর বাড়িতে আবার একটা অজুহাত দেখিয়ে তার বাপের বাড়িতে যাবে বলে রাস্তায় বেরিয়ে পড়ে। আর তখন তিলোত্তমা দেখে যে তার মা বেশ আনন্দে বাড়ির বাইরে দাঁড়িয়ে পাড়ার মহিলাদের সঙ্গে গল্প করছে, আর নিজের মাকে এত আনন্দিত দেখে তিলোত্তমা সেই আনন্দের কারণ কিছুতেই বুঝে উঠতে পারে না। ওই যে আমার মেয়ে তিলোত্তমা আসছে। এই তিলোত্তমা, তোকে একটা দারুণ সুখবর দেওয়ার আছে। জানিস আজকে আমাদের বাড়ি থেকে এসেছিল, আমাদের বাড়িতে পাড়ার একটা নামকরা প্রমোটার এসেছিল, বাপ্পা। কেন গো, বাপ্পা প্রমোটার আবার তোমাদের বাড়িতে আসতে গেল কেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না।
সৃজিতা দেবী তখন তার মেয়েকে সব ঘটনা বলতে শুরু করে। আসলে সেদিন সকালবেলা প্রমোটার বাপ্পা সৃজিতা দেবীর সঙ্গে দেখা করতে আসে। সেই প্রমোটার বাপ্পা সৃজিতা দেবী এবং তার স্বামীর সঙ্গে কথা বলে। দেখুন, আজকালকার দিন তো বুঝতেই পারছেন, এখনকার দিনে বাড়ি ঘর বেশি আর নেই, সব জায়গাতেই তো বড় বড় আবাসন আর শপিং কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আর আপনাদের বাড়ির লোকেশনটা এত সুন্দর, তাই আমার আপনাদের বাড়িতে শপিং কমপ্লেক্স বানানোর জন্য ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে। তাই আপনারা যদি অনুমতি দেন, আমি আপনাদেরকে 50 লক্ষ টাকা দেবো, আর তার বিনিময়ে আপনি আপনার বাড়িটা আমাকে দিয়ে দিন, আমি এখানে শপিং মল বানাবো। সৃজিতা দেবী এরকম 50 লক্ষ টাকা পাওয়ার লোভে একেবারে ছটফট করে ওঠে, আর সে বাড়ি দেওয়ার জন্য নিজের স্বামীকে রাজি করিয়ে নেয়। আর তিলোত্তমার বাবা মা তাকে কিছু না জানিয়েই বাপ্পার কাছ থেকে টাকা নিয়ে বাড়ির কাগজে সই করে দেয়। আর বাড়ি বিক্রি করার টাকা তারা স্বামী স্ত্রী নিজেদের নামে ফিক্সড ডিপোজিট করে দেয়। কিন্তু তিলোত্তমা যখন এই কথাটা জানতে পারে, তখন তার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। তোমরা সেই সকাল থেকে এই কাণ্ড ঘটিয়ে বসলে, কিন্তু একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? আমি কি সুন্দর শ্বশুর বাড়ির পাশে বাপের বাড়ি হওয়ার সুখ ভোগ করছিলাম, কিন্তু এবার তুমি বাপের বাড়িতে, মানে আমি বাপের বাড়িতে কি করে যাব এবার? ও বাবা, উনি শ্বশুর বাড়িতে সংসার না করে সারাদিন বাপের বাড়িতে এসে পড়ে থাকবেন, আর আমি নাকি ওনার জন্য 50 লক্ষ টাকা ছেড়ে দেব? তোকে আর বেশি বাপের বাড়িতে আসতে হবে না, আর আমরা এখন অন্য জায়গায় বাড়ি ভাড়া নিয়ে দূরে চলে যাচ্ছি। তাই তোর সঙ্গে মাসে কিংবা বছরে একবার হয়তো দেখা হবে। তুই যা, নিজের শ্বশুর বাড়িতে গিয়ে ভালো করে সংসার কর। এই বলে সৃজিতা দেবী নিজের মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। ফলে দিশার বড় যা মুখ কালো করে শ্বশুর বাড়িতে ফিরে যায়। আর তারপর থেকে কথায় কথায় সে বাপের বাড়িতে গিয়ে উঠতে পারে না। আর এখন যেহেতু তার বাপের বাড়ি অনেকটাই দূরে, তাই সেখানে সে যখন তখন যেতেও পারে না। তাই এখন তিলোত্তমা তার ছোট জায়ের সঙ্গে মিলেমিশে বাড়ির সমস্ত কাজকর্ম করতে থাকে। আর এভাবেই তাদের সংসার থেকে সমস্ত অশান্তি দূর হয়ে যায়।